বন্ধুরা নমস্কার। যতন খুলুম খান। রাজ্য রাজনীতিতে, বিশেষ করে শাসক দলীয় রাজনীতিতে আরো একটা নতুন গোষ্ঠীর জন্ম হয়েছে বলে জানা গেছে। এতদিন ধরে আপনারা দু তিনটে গোষ্ঠীর কথা শুনে এসেছিলেন। দু তিনটে গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই, নানান ধরনের ঝুট ঝামেলা, নানান ধরনের দলবাজি, গোষ্ঠীবাজি, এগুলির খবর আপনারা পেয়ে আসছিলেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এগুলি ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে যে কোনো মানুষই জানে এগুলি সম্বন্ধে। ওপেন সিক্রেট, কোনো সিক্রেসি বলতে কিছু নাই, ওপেন সব কিছু। এবার যতটুকু খবর পাওয়া গেছে বিজেপির ভেতর থেকে, সেই খবর বলছে যে রাজ্যে আরেকটা নতুন গোষ্ঠী নাকি মাথাচাড়া দিচ্ছে ধীরে ধীরে দলের ভেতরে, এবং তাদের মধ্যে নাকি কয়েকজন এমএলএ আছেন, কয়েকজন মন্ত্রী আছেন। এর বাইরেও নেতাও না, মানে এমএলএও না, মন্ত্রীও না, এরকম লোক তো আসেনি, কিন্তু নাকি কয়েকজন এমএলএ মন্ত্রী আছেন। এবার এই যে গোষ্ঠীটা কেন মাথাচাড়া দিল বা মাথাচাড়া দিচ্ছে, কেন 3 নম্বর গোষ্ঠী, যে সূত্র জানিয়েছে সেই সূত্র বলছে যে এরা আগে বিজেপির ভেতরে অন্য কোনো না কোনো গ্রুপকে সাপোর্ট করত। এখনো তারা ব্যক্তিগতভাবে, এই গোষ্ঠীর সদস্যরা ব্যক্তিগতভাবে বিজেপির কেউ এ গোষ্ঠীর সদস্য মানে সমর্থক, কেউ বি গোষ্ঠীর সমর্থক, কেউ সি অথবা ডি গোষ্ঠীর সমর্থক। কিন্তু সাম্প্রতিককালে তাদের মধ্যে বৈঠক হয়েছে, এবং বৈঠক থেকেই খবরটা বেরিয়েছে যে পূজা সময়কালটাতে কোথাও তাদের বৈঠক হয়েছে। তাদের মধ্যে কয়েকজন, সবাই না কিন্তু, তাদের মধ্যে একটা অংশ, বিশেষ করে যারা পুরনো কংগ্রেসী, তারা আদি বিজেপি না, তারা কংগ্রেস থেকে এসে বিজেপিতে টিকিট নিয়ে এমএলএ হয়েছেন, কেউ কেউ মন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে একটা অংশ তারা বৈঠক করেছেন, এবং তাদের মধ্যে একটা নাকি নতুন আলোচনা হয়েছে। সেই আলোচনাতে মূল বিষয় ছিল যে ভাই, আমাদের অভিজ্ঞতা, আমাদের দক্ষতা, আমাদের রাজনৈতিক জ্ঞান সব কিছু অনেক বেশি। তাহলে আমরা এ গ্রুপকে, বি গ্রুপকে, সি গ্রুপকে, ডি গ্রুপকে কেন সাপোর্ট করব? আমরা কেন অন্য কাউকে, যাদেরকে আমরা ম্যাচিওর্ড পলিটিশিয়ান হিসেবে দেখি না, যাদের মধ্যে আমরা সেই রাজনৈতিক জ্ঞান আছে বলে মনে করি না, তাদেরকে কেন সাপোর্ট করব? তাদের গ্রুপের সমর্থক হিসেবে কেন পরিচিত হব? আমরা কেন নিজেরা কিছু করব না? আর রাজ্য রাজনীতিতে ধীরে ধীরে যেরকম পরিবর্তন দেখা যাচ্ছে, এবং জাতীয় রাজনীতিতেও যেরকম পরিবর্তন দেখা যাচ্ছে, সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা কেন আমাদের ভবিষ্যৎ রাজনীতিকে সুরক্ষিত করার জন্য কোনো উদ্যোগ নেব না? এইটাই ছিল মূল আলোচনার বিষয়বস্তু। এবং এই চিন্তাটাই তাদেরকে অনেক দিন ধরেই, তাদের কয়েকজনের ব্রেন স্টর্মিং করছিল, তাদেরকে খুব ভাবাচ্ছিল যে ভাই, পরিবর্তিত রাজনীতিতে আমাদের কি ভূমিকা হবে? আমরা কি কংগ্রেসে চলে যাব, না আমরা কি বিজেপিতে থাকবো, না আমরা কি নিজেরা কোনো দল বানাবো, না আমরা কি অন্য কোনো দলে যাব, আমরা কি করব? এই ভাবনাটা তাদেরকে ভাবাচ্ছিল। এই ভাবনা থেকে কয়েকজন মিলে একত্রিত হয়ে নাকি তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন। তাদের মনে হয়েছে যে ভাই, এখন আর এ বি সি ডির লোক হিসাবে নিজেদেরকে পরিচয় না দিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, সংঘবদ্ধ হওয়া দরকার, নিজেদের শক্তি বৃদ্ধি করা দরকার। এবং শক্তি বৃদ্ধি করলে ভবিষ্যতে দর কষাকষি করা যাবে। ডাইরেক্টলি রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের ব্যাপারে কথা বলা যাবে, ডাইরেক্টলি মোদি অমিত শাহের সঙ্গে কথা বলা যাবে বিজেপির ব্যাপারে। অর্থাৎ যেখানেই তারা যাবেন বা যেখানে তারা আছেন, সেখানে যদি তারা থাকেন, তাহলে তারা নিজেরা ডাইরেক্টলি কথা বলবেন, অন্য কারুর মাধ্যমে না, এবং অন্য কোনো গোষ্ঠীর সদস্য হিসেবে না। তারা নিজেরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন যাতে, মানে নিজেদের গুরুত্বটা এতটা বাড়াতে চাইছেন যাতে তাদেরকে আলাদাভাবে কাউন্ট করতে বাধ্য হয় দিল্লির যে কোনো রাজনৈতিক দলের নেতারা। এই আলোচনা থেকেই নাকি তারা সংঘবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং কংগ্রেসের মধ্যেও কেউ কেউ জানেন যে মানে গত মোটামুটি 1-1.5 বছর ধরে বিজেপিতে থাকা কয়েকজন পুরনো কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। আমি অনেক সময় অনেক ভিডিওতে বলেছি, এবং এটা যে পাক্কা কথাই ব্যাপার আমার মনে কোনো সন্দেহ নাই। এছাড়া কেউ কেউ অন্য কোনো দিকে যোগাযোগ রাখছেন, সেটাও বিভিন্ন সময় আমি ইঙ্গিতে দিয়েছি। কিন্তু এবার শোনা যাচ্ছে যে তারা
অন্য কারোর অধীনে কাজ করার পরিবর্তে নিজেরাই একটা স্বতন্ত্র গোষ্ঠী বানানোর ব্যাপারে আলোচনা শুরু করে দিয়েছেন। এবং তাদের মধ্যে কেউ কেউ আছেন বয়স্ক ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, দক্ষতা মানে প্রমাণিত এরকম ব্যক্তি আছেন, যাদের মধ্যে 1 নম্বর পজিশনটা পাওয়ার স্বপ্ন পর্যন্ত তাদের মনের মধ্যে জেগে উঠেছে যে ভাই অন্য কারোর অধীনে, অন্য কারোর নেতৃত্বে আর কতদিন চলবে। এবার নিজেরা নেতৃত্ব দিয়ে, নিজেরা পুরো টিমকে একত্রিত করে নিজেরা কিভাবে আপনার পুরো ব্যবস্থাটাকে চালানো যায় সেই দিকে মনোনিবেশ করা দরকার। এইটা নাকি মানে একটা মূল বেসিক কারণ। তো যাই হোক, এটা তো একেবারে দিনের আলোর মতন পরিষ্কার যে বিজেপির মধ্যে অনেকগুলো গোষ্ঠী আছে এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করছে, কেউ ক্ষমতা দখল করার জন্য লড়াই করছে, অর্থাৎ লড়াইটা মূলত ক্ষমতা। এই সময়ে এতদিন ধরে তো তাদেরকে বিভিন্ন মানে বিধায়করা, মন্ত্রীরা সাপোর্ট দিচ্ছিল, বিভিন্ন গোষ্ঠীকে আলাদা আলাদা করে সাপোর্ট দিচ্ছিল এবং এই সাপোর্টের কারণে একটা সময় তো রাজ্যে তখতাপালট, গণতান্ত্রিক উপায়ে, কিন্তু অন্য কোনোভাবে না, গণতান্ত্রিক উপায়ে নাকি তখতাপালটেরও নাকি চেষ্টা হয়েছিল। এবং সেটা অনেক দিন আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে মনে করে দিয়েছিলাম, আপনাদের জানিয়ে দিয়েছিলাম। যদি কেউ কেউ সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন যে তখতাপালটেরও একটা চেষ্টা নাকি কেউ কেউ করেছিল। তখন নাকি ভালো সংখ্যক এমএলএ একটা দিকে ছিল, অন্য দিকে তুলনায় কম সংখ্যক এমএলএ ছিল। এখন নাকি ওই যেদিকে ভারী ছিল, যেদিকে বেশি সংখ্যক এমএলএ ছিল, সেই জায়গা থেকে নাকি বাকিরা পিছিয়ে পিছিয়ে এখন তারা নিজেরা নিজেদের একটা স্বাধীন স্বতন্ত্র দল, মানে স্বতন্ত্র একটা গোষ্ঠী তৈরির ব্যাপারে তারা উদ্যোগী হয়েছে। তাদের মনে হচ্ছে যে ভাই এইভাবে আর বেশি দিন চালানো সম্ভব না। এখন কথা হলো যে আপনার জাতীয় রাজনীতিতে তো সবাই জানেন যে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন যে সরকারটা রয়েছে সেই সরকারটা পরনির্ভর অবস্থাতে আছে। সেটাতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাপোর্ট খুব ইম্পর্টেন্ট, বা অন্য ছোট ছোট দলগুলোর সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। রাজনীতি হলো অনিশ্চয়তার জায়গা, এটাও সবাই খুব ভালো করে জানেন। রাজনীতিতে অতীতে যারা আপনার পরস্পর বিরোধী ছিল তারা এখন পরস্পরের বন্ধু। যেমন পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন, ত্রিপুরাতেও আপনারা দেখেছেন সিপিএম এবং কংগ্রেসকে একসাথে এসে লড়াই করতে বিধানসভা নির্বাচনে, অথচ দীর্ঘদিন কংগ্রেস আর সিপিএম নিজেরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল। আপনারা জানেন বিজেপি এবং সিপিএম এর মধ্যে মতাদর্শগত পার্থক্য আকাশ আর পাতালের মতন, কিন্তু সেই বিজেপি এবং সিপিএম এর মধ্যে আপনার মানে তারা এক অ্যালায়েন্সের মধ্যে থেকে তারা লড়াই করেছিলেন, সেটাও জানেন যে 1989-এ 1977-এ তারা এক অ্যালায়েন্সে, মানে কি এক অ্যালায়েন্সকে সাপোর্ট দিয়েছিল। তো এরকম হয়েছে, রাজনীতিতে এরকম অস্বাভাবিক ঘটনা মাঝে মাঝে ঘটে। সেই রকম পরিস্থিতি যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে ঘটবে না তা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তার কারণে এখন যখন নানান দিকে উথাল পাথাল শুরু হয়েছে, সেই উথাল পাথালে কেউ কেউ মনে করছেন যে বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠীবাজি সেগুলোকে ইন্ধন দিচ্ছে এবং বিজেপির ভেতরের যে কথাগুলো বেরিয়ে আসছে, সরকারের ভেতরে নানান ধরনের খবরাখবর যে বেরিয়ে আসছে, সেই বেরিয়ে আসার পেছনে বিরোধী দলগুলো না, সেই বেরিয়ে আসার পেছনে নাকি তাদের নিজেদের লোক, নিজেদের কাছের লোক, নিজেদের বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য লোকরা রয়েছেন। আলাদা আলাদা গোষ্ঠীর ভূমিকা রয়েছে। তো আলাদা আলাদা গোষ্ঠী নিজেদের গোষ্ঠীর স্বার্থের জন্য আপনারা এমন এমন তারা কাজ করছে যাতে আলটিমেটলি ক্ষতিটা বিজেপির হচ্ছে। এবং বিজেপির ক্ষতি যা হওয়ার হয়ে গেছে বলে অনেকে মনে করছেন, অনেক ক্ষতি হয়ে গেছে বলে মনে করছেন। এত ক্ষতি হয়েছে যেটা রিপেয়ারিং করা সম্ভব না, সেটাকে মেরামতি করা সম্ভব না, বরং এই অবস্থার সুযোগ নিয়ে নিত্য নতুন নতুন গোষ্ঠী বিন্যাসের উদ্যোগ শুরু হয়েছে। তার মধ্যেই কয়েকজন বিধায়ক এবং কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বৈঠক, সাম্প্রতিক আলোচনা, এবং সেই আলোচনার মধ্যে তৃতীয় মানে আরেকটা নতুন গোষ্ঠী তৈরি করার এবং প্রয়োজনে ক্ষমতার কেন্দ্রস্থলে পৌঁছানোর আপনার চেষ্টা শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই খবর আদতে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে নতুন দিশা দেয় কিনা সেটা দেখার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তবে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতে নতুন নতুন ঘটনা ঘটতে শুরু করেছে। অনেক ধরনের অনেক স্পর্শকাতর খবর, মানে রাজনৈতিক স্পর্শকাতর বিভিন্ন রাজনৈতিক দল থেকে মাঝে মাঝেই বাতাসে ভেসে আসে। সবগুলোকে নিয়ে তো আলোচনা করার যুক্তি থাকে না, কারণ যে বিষয়টা যতটুকু মানে খুব পাক্কা না হয়, যে সম্বন্ধে সূত্রের বিশ্বাসযোগ্যতা খুব বেশি না থাকে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি না।
তো যেখানে সূত্রের বিশ্বাসযোগ্যতা তুলনামূলকভাবে বেশি, সেখানে আলোচনা করার গুরুত্ব থাকে। তো তার কারণেই আজকের ভিডিওটা আপনাদেরকে ডেফিনেটলি নতুন করে ভাবতে বাধ্য করবে এবং আপনাদের ত্রিপুরা রাজ্যের যে পরিবর্তনশীল যে রাজনীতি বা পরিবর্তনের দিকে ধাবমান যে রাজনীতি, সেই রাজনীতি সম্বন্ধে নতুন একটা ধারণা বোধহয় দিতে সক্ষম হবে। এই কারণে ভিডিওটাকে লাইক করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। যতন খুলুম খা। সবাইকে নমস্কার।